হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেই টপিকটা ক্লাইমেটোলজির পার্ট। টপিকটার নাম হচ্ছে বার্জারনের ক্লাউড ইনস্ট্যাবিলিটি থিওরি। ক্লাউড কিভাবে, মানে ওনার মতে ক্লাউড ফরমেশন এবং রেইনফল কিভাবে হয়, উনি একটা ব্রিফ একটা আইডিয়া দিয়েছেন। এবং আজকে তোমাদের আমি এটা একদম শর্টলি জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দেবো যে উনি কী বলতে চেয়েছেন। ঠিক আছে? সো ক্লাউড ইনস্টেবিলিটি, আমি যদি আগেই বলি যে হোয়াট ইজ ক্লাউড ইনস্টেবিলিটি, এই ওয়ার্ডটার কেন আমরা ইউজ করি ইনস্টেবিলিটি। তো ক্লাউড নর্মালি ম্যাক্সিমাম ক্লাউডই ইনস্টেবল থাকে। তার কারণ হচ্ছে যখন ক্লাউড, যতক্ষণ পর্যন্ত না ক্লাউড ডেন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা জায়গায় সে স্থির থাকে না, কারণ উইন্ড তাকে আপলিফট করে, কন্টিনিউ আপলিফট করে। সে যত হালকা থাকবে সে তত বেশি উপরের দিকে উঠবে, আর যখন সে ভারী হয়ে যাবে তখন সে আবার নিচের দিকে নেমে আসবে। তার কারণ হচ্ছে গ্র্যাভিটি। সো দ্যাট মিনস সে স্টেবল থাকতে পারে না কোনো জায়গায়, কোথাও না কোথাও মুভ করে। সো দ্যাটস ওয়াই ইনস্টেবিলিটি শব্দটাকে ইউজ করা হয়েছে। ক্লাউড ইনস্টেবিলিটি থিওরি বাই টর বার্জারন। সো আমরা স্টার্ট করছি। তো টর বার্জারন একজন নরওয়ের একজন মেটোরোলজিস্ট, ইউরোপিয়ান মেটোরোলজিস্ট। উনি এই থিওরিটাকে 1933-তে আবিষ্কার করেছেন। তো আমি ডাইরেক্ট মেকানিজমে চলে যাচ্ছি যে উনি কি, মানে ওনার থিওরির মেইন যে কনসেপ্টটা কি। তো প্রথমেই উনি বলেছেন যে দ্য অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার uplifted at a certain height where these air left the latent heat and contact with the cold air. আমি পয়েন্ট ধরে ধরে তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের শিখতেও সুবিধা হবে এবং তোমরা বুঝতেও পারবে। তো উনি বলেছেন যে গ্রাউন্ড সারফেস থেকে অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার। অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার গ্রাউন্ড সারফেস থেকে উপরের দিকে উঠতে থাকে। তার কারণ হচ্ছে সানলাইট। সানলাইট ডাইরেক্ট, সূর্যের আলো ডাইরেক্ট পড়ছে। সো গ্রাউন্ড সারফেসে পড়ছে, ওয়াটার বডিতে পড়ছে। তো এখান থেকে ময়েস্ট এয়ার, ময়েস্ট মিন্স ময়েশ্চার, হ্যাঁ, সেটা ডাস্ট হতে পারে, সেটা ওয়াটার ভেপার হতে পারে, যে কোনো ময়েশ্চার। হ্যাঁ, এটা এই ওয়ার্ম উইন্ড, ওয়াই ওয়ার্ম উইন্ড, বিকজ সানলাইটের কারণে এটা গরম হচ্ছে, গ্রাউন্ড সারফেস, ওয়াটার সারফেস গরম হচ্ছে, গরম হয়ে এটা উপরের দিকে উঠছে। তো যেহেতু গরম জিনিস হালকা, তো ইজিলি সে উপরের দিকে উঠতে পারে। দ্যাট ইজ কল কনভেকশন। হ্যাঁ, এটাকে আমরা কনভেকশন প্রসেস বলি। ঠিক আছে? তো ইজিলি উপরের দিকে উঠতে পারছে সে। তো উনি বলেছেন যে অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার uplifted at a certain height where these air left the latent heat and contact with the cold air. তো একটা সার্টিন হাইটে পৌঁছে সে লেটেন্ট হিট বাংলায় যদি আমি বলি লীনতাপ মানে তার মধ্যে যে উত্তাপটা রয়ে গেছে সেই উত্তাপটা সে ছেড়ে দেয়। তার মধ্যে ওয়াটার ভেপার, ময়েস্ট, ডাস্ট পার্টিকেলস যা কিছু ছিল, তার সাথে তার মধ্যে যে হিটটা ছিল সেই হিটটা সে ছেড়ে দেয়। তার কারণ হচ্ছে যত সে উপরের দিকে উঠে, আমরা জানি যে গ্রাউন্ড সারফেস থেকে, যদি আমরা গ্রাউন্ড সারফেস থেকে 1 কিলোমিটার উপরে উঠি তাহলে টেম্পারেচার 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। অনেকে বলে 6.5 ডিগ্রি সেলসিয়াস। এটা নিয়ে ডিবেট চলতেই থাকছে। যাই হোক, তো প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে। তো এরকমভাবে সে যত উপরের দিকে উঠছে তার টেম্পারেচার ধীরে ধীরে কমছে। আর যত উপরের দিকে উঠছে সে, তো উপরে কি আছে, যেহেতু টেম্পারেচার উপরে কমছে, তো উপরে একটা কোল্ড উইন্ডের সারফেস আছে। আমরা জানি কোল্ড উইন্ডের একটা সারফেস আছে উপরে। সে কোল্ড উইন্ডের সাথে এই ওয়ার্ম উইন্ডটা যখন মিট করে, তখন সঙ্গে সঙ্গে সে লেটেন্ট হিট, তার মধ্যে যে হিটটা থাকে সেই হিটটা সে আর ধরে রাখতে পারে না, হিটটা ছেড়ে দেয়। তখন হিট ছেড়ে দিলে তার মধ্যে কি থাকবে? তার মধ্যে থাকবে ডাস্ট পার্টিকেলস, ওয়াটার ভেপার, এগুলি থাকবে। তো এগুলি কোল্ড উইন্ডের সাথে মিক্সড হয়ে যায়, তাই তো? এটা একটা সিম্পল প্রসেস, আমরা জানি রেইনফলের ক্ষেত্রে যেটা হয়।
সেকেন্ড অপশন কি বলেছে, হোয়েন দ্য কোল্ড এয়ার ডোমিনেটেড দ্য ওয়ার্ম এয়ার। তো আমরা জানি যে যেহেতু গরম বাতাস উপরের দিকে উঠছে, তো ঠান্ডা বাতাস খুব ভারী, গরম বাতাস খুব হালকা, তো সব সময় ঠান্ডা জিনিস গরম জিনিসকে এফেক্ট করে ডোমিনেট করে রাখে। ভারী জিনিস হালকা জিনিসকে সবসময় ডোমিনেট করে রাখে, হালকা জিনিস নিচে থাকে, ভারী জিনিস উপরের দিকে থাকে। হ্যাঁ, হালকা জিনিসের উপরে ভারী জিনিস সবসময় থাকে, এটা ফিজিক্সের ল। তো তো কোল্ড এয়ার, হোয়েন দ্য কোল্ড এয়ার ডোমিনেটেড দ্য ওয়ার্ম এয়ার অ্যান্ড টেম্পারেচার গোজ ডাউন 0°C, যদি টেম্পারেচার 0° নিচে যেতে থাকে, কারণ সে কন্টিনিউ উপরের দিকে উঠছে। আমি আগেও বলেছি যে ক্লাউড কিন্তু স্টেবল না, ইনস্টেবল, বিকজ উইন্ড তাকে কন্টিনিউ ধাক্কা দিচ্ছে, আর সেই ধাক্কার সাথে সাথে সে যতক্ষণ না ড্যান্স হচ্ছে, যতক্ষণ সে লাইট হয়েছে, সে ততক্ষণ পরিমাণ উপরে উঠছে। তো একটা টাইমে সে কী হলো, দেখা গেল সে 0°C কাছাকাছি এসে পড়ছে, বা 0°C ক্রস করে ফেলেছে টেম্পারেচার। দেন দ্য অ্যাসেন্ডিং ময়েস্ট এয়ার বিকাম সুপার স্যাচুরেটেড। দেন হোয়াট ইজ স্যাচুরেশন? স্যাচুরেটেড কথাটা মানে কি? স্যাচুরেটেড বাংলায় বলি আমরা সম্পৃক্ত, অর্থাৎ ক্লাউডের মধ্যে ওয়াটারের পরিমাণ বেড়ে গেল। অবভিয়াসলি বেড়ে যাবে, তার কারণ হচ্ছে আমি আগে বলেছি যে ওয়ার্ম এয়ার লেটেন্ট হিট ত্যাগ করে দেয়, লিনতাপ ত্যাগ করে দেয়। তখন তার মধ্যে কি হয়, তার মধ্যে জল, ওই যে ময়েশ্চারগুলো নিয়ে এসেছিলো সে গ্রাউন্ড থেকে, সেই গ্রাউন্ড থেকে ময়েশ্চারগুলো নিয়ে আসার কারণে তার মধ্যে কী হয়েছে, জলের পরিমাণ রয়ে গেছে। সো হিটটা ত্যাগ করার পর জলটা তো রয়ে গেল, জলটা কোল্ড উইন্ডের সাথে মিক্সড হয়ে সে সুপার স্যাচুরেটেড, মানে 100% ওয়াটার স্টেবল ক্লাউড হয়ে গেল। যেই মেঘে বা যেই মেঘের মধ্যে বা যেই বাতাসে বা যেই মেঘের মধ্যে জলের পরিমাণ 100% থাকবে, সেই বাতাসকে আমরা বলবো স্যাচুরেটেড এয়ার, মানে সম্পৃক্ত বায়ু বাংলায়। ক্লাউডকে বলবো স্যাচুরেটেড ক্লাউড, সম্পৃক্ত মেঘ। সো সুপার স্যাচুরেটেড হয়ে গেল, মানে একদম জলে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানেই সে থেমে থাকেনি। হোয়েন দিজ এয়ার এগেইন রাইজেস অ্যাট এ সার্টিন হাইট, বিকজ ক্লাউড ইনস্টেবল, সে কন্টিনিউ উপরের দিকে উঠছেই। উপরের যে বাতাস উইন্ড তাকে রাইজ করছে উপরের দিকে। এট এ সার্টিন হাইট হোয়ার দ্য টেম্পারেচার ফল -5° to -25, দ্যাট ইজ দ্য ভেরি। বার্জেনন এটাই বলেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। উনি বলেছেন এরকম একটা হাইট এসে চলে গেল ক্লাউড, সেখানে চলে গিয়ে দেখা গেল -5°C to -25°C এর মধ্যে ক্লাউডটা পৌঁছে গেল, এই টেম্পারেচারের মধ্যে ক্লাউডটা পৌঁছে গেল। তখন কি হবে? বার্জেনন বলেছে যে বার্জেননের প্রসেস যে থিওরিটা, সেটা হচ্ছে ক্লাউড ইনস্টেবিলিটি। এটাকে আবার উনি আরেকটা নাম দিয়েছেন, আমি তোমাদের এই নামটা বলে দিই। এটা উনি বলেছিলেন, এই থিওরিটার নাম হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি। মানে কিভাবে আইস ফরমেশন হয়, বরফ, কারণ যত টেম্পারেচার 0 নিচে চলে গেলে আমরা জানি যে বরফে পরিণত হয়ে যায়। বরফের গণনাঙ্ক 0°C, 0° নিচে যাচ্ছে মানে কি, এটা ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ মানে আস্তে আস্তে সে তোমার আইসে পরিণত হয়ে যাবে, তাই তো? তো -5°C to -25°C। তো বার্জেনন বলেছে যে এই টেম্পারেচারে আসার পর ক্লাউড আস্তে আস্তে সুপার স্যাচুরেটেড ওয়াটার ড্রপলেটস, এই যে দ্য সুপার স্যাচুরেটেড, ওই যে অলরেডি সুপার স্যাচুরেটেড হয়ে গেছে ক্লাউড, তো এই সুপার স্যাচুরেটেড ওয়াটার ড্রপলেটস ট্রান্সফার্ড ইনটু আইস পার্টিকেলস অ্যান্ড ফর্মড ক্লাউডস। ধীরে ধীরে ওই সুপার স্যাচুরেটেড ওয়াটার ড্রপলেটস, এই ক্লাউডটা আস্তে আস্তে উপরের দিকে উঠে এটা একদম আইস পার্টিকেলসে পরিণত হয়ে গেল। এই যে আইস ক্রিস্টাল তৈরি হয়ে গেল, আইস পার্টিকেলসে পরিণত হয়ে সে ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা প্রত্যেকটা মানে আলাদা আলাদা যেগুলি আছে ক্লাউড, সবগুলো আইস পার্টিকেলসে পরিণত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট স্লোলি দ্য আইস ক্রিস্টাল গ্রো ইন সাইজ। উনি আরেকটা কথা, ভেরি ইম্পর্টেন্ট লাইন, উনি বলেছেন যে এখানে সে থেমে থাকেনি। অ্যাকর্ডিং টু নিউটনস গ্র্যাভিটেশনাল ল, নিউটন কি বলে গেছেন যে এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। দ্যাট মিনস একটার সাথে একটা বস্তুর লিঙ্ক আপ রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে। তো এই আইস পার্টিকেলসটা এটার সাথে কানেক্টেড হচ্ছে, মিনস একটা আইস পার্টিকেল আরেকটা আইস পার্টিকেলসকে কানেক্ট করছে। বার্জেনন বলেছে এখানে যে বড় আইস পার্টিকেলস ছোট আইস পার্টিকেলসকে কানেক্ট করছে, মানে বড় যে আইস পার্টিকেলসগুলো এগুলি ছোটকে ধরে ফেলছে। ঠিক আছে,
স্লোলি দ্য আইস ক্রিস্টালস গ্রো ইন সাইজ থ্রু দ্য প্রসেস অফ কোলেসেন্স। এই প্রসেসটাকে আমরা বলি কোলেসেন্স। কোলেসেন্স কথাটা মানে হচ্ছে যখন বড় আইস পার্টিকেলস ছোট আইস পার্টিকেলসকে যে মানে ধরে আস্তে আস্তে লার্জ হয়, ঠিক আছে, এটাকে বলে আমরা কোলেসেন্স। অনেক সময় ক্লাউডে ধাক্কা খায়, যখন ক্লাউডে ধাক্কা খায় তখন আমরা বলি যে বিদ্যুৎ চমকায়। যে ক্লাউডে ধাক্কা খাওয়ার ফলে অনেক সময় কি হয়, কলাইশন হয়, মিনস ভেঙে যায় ক্লাউডে, বরফে আস্তে আস্তে ক্লাউডটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আবার এগুলি আস্তে আস্তে একটার সঙ্গে একটা জোড়া লাগে, একবার ধাক্কা খায় জোড়া লাগে, ধাক্কা খায় জোড়া লাগে। তো এরকম যদি হয়, বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে অনেক সময় ক্লাউড ব্রাস্ট হয়ে যায় বা ক্লাউড ভেঙে যায় চাপে, তো ওই সময় কিন্তু তখন কি হয়, আবার কোলেসেন্স প্রসেসের মাধ্যমে ক্লাউড একটার সাথে একটা কানেক্টেড হয়, ঠিক আছে, অ্যান্ড বিকামস লার্জ আইস পার্টিকেলস। তো প্রত্যেকটা ক্লাউড একটা ক্লাউডের সাথে যখন তোমার অ্যাড হয় তখন সে একটা বড় আইস পার্টিকেলসে পরিবর্তন হয়ে যায়। ওকে, তখন তারপর কি হয়, when these ice particles becoming large and their falling velocity exceeds, then they fall downward as a rainfall in low latitude and snowfall or other forms of precipitation at a high latitude। বলেছে যে আইস পার্টিকেলস যত বেশি বড় হবে তত বেশি ডেন্স হবে, ভারী হবে, তখন আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী সে নিচের দিকে নেমে আসবে, গ্র্যাভিটির কারণে সে নিচের দিকে নেমে আসবে। তো যখন সে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে, তখন নিচের দিকে আমরা জানি যে যত নিচের দিকে আসবে টেম্পারেচার কি হয়, বাড়ে। কিন্তু টেম্পারেচার কোথায় বাড়ে, লো ল্যাটিটিউড এরিয়া কোনগুলা, 0 ডিগ্রি, নিরক্ষরেখা মিনস ইকুয়েটোরিয়াল রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়ন, এগুলি হচ্ছে লো ল্যাটিটিউডাল এরিয়া। এখানে টেম্পারেচার বেশি থাকে সব সময়, প্রায় সময় থাকে। নর্মালি ইকুয়েটোরিয়াল রিজিয়নের টেম্পারেচার তো সারা বছরই বেশি থাকে, অ্যাবাভ 20 ডিগ্রি সেলসিয়াস। ট্রপিক্যাল এরিয়াতে টেম্পারেচার 7 or 8 মান্থস থাকে গরম, বাকি সময় ঠান্ডা থাকে। তো টেম্পারেট রিজিয়নে মাইল্ড টেম্পারেচার মিনস 15 ডিগ্রি টু 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার টেম্পারেট রিজিয়ন, মানে নাতিশীতোষ্ণ অঞ্চল। আর পোল রিজিয়ন তো সবসময় ঠান্ডা থাকে, ফ্রিজিং। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা জায়গায় মানে ইকুয়েটোরিয়াল রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়ন, টেম্পারেট রিজিয়ন, পোলার রিজিয়ন, এক একটা রিজিয়নে এই যে প্রেসিপিটেশন, আমি রেইনফল বলবো না, প্রেসিপিটেশন হয়, সেটা কিন্তু আলাদা আলাদা প্রসেসে হয়। কোনো জায়গায় স্নোফল হয়, কোনো জায়গায় হেল হয়, কোনো জায়গায় রেইন হয়, সেটা ডিপেন্ড করে সেখানকার টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যদি লো ল্যাটিটিউডে যদি টেম্পারেচার বেশি থাকে, আমরা জানি ইকুয়েটোরিয়াল ট্রপিক্যাল এরিয়াতে, তো সেখানে রেইনফল হবে। আর যদি টেম্পারেচার হাই ল্যাটিটিউডে টেম্পারেচার কম থাকবে, তো সেখানে কি হবে, সেখানে লো ল্যাটিটিউডে টেম্পারেচার বেশি থাকার কারণে রেইনফল, আর হাই ল্যাটিটিউডে টেম্পারেচার কম থাকার কারণে স্নোফল হবে, ঠিক আছে। তো দ্যাট মিনস যেহেতু বার্জানের থিওরিটার নাম আছে আইস ক্রিস্টাল থিওরি, তো উনি নর্মালি এই থিওরিটা যে টেম্পারেট এবং পোলার রিজিয়ন, স্পেশালি পোলার রিজিয়নের ক্ষেত্রে, বা টেম্পারেট মানে অ্যাবাভ 40 ডিগ্রি ল্যাটিটিউড বা 50 ডিগ্রি ল্যাটিটিউডের উপরে যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর উপরে বেস করে, সেখানকার প্রেসিপিটেশনের প্রসেস বা কজেসের উপরে বেস করে এই থিওরিটাকে উনি আবিষ্কার করেছেন, ঠিক আছে। এর জন্য উনি এই থিওরিটাকে নাম দিয়েছেন আইস ক্রিস্টাল থিওরি। তো যাই হোক, ওনার থিওরিটাকে অনেকভাবে ক্রিটিসাইজ করে বা অনেকভাবে মডিফাই করে ওনার থিওরিটাকে অনেকটা ডেভেলপ করায়। তারপর বলা হয়েছে যে না, প্রেসিপিটেশন যে কোনো জায়গাতেই, সব জায়গাতেই প্রেসিপিটেশন হয়, বাট প্রত্যেকটা জায়গার ক্যারেক্টারিস্টিক্স, সেখানকার ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী প্রেসিপিটেশনটা চেঞ্জ হয়। কোনো জায়গায় রেইনফল হয়, কোনো জায়গায় স্নোফল হয়, ঠিক আছে। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে গ্র্যাভিটেশনের কারণে ধীরে ধীরে যখন আইস পার্টিকেলস নিচের দিকে নেমে আসে, তো টেম্পারেচার বাড়লে রেইনফল, টেম্পারেচার কম থাকলে আইস পার্টিকেলসগুলো সেম মুডেই থাকে, স্নোফল হয় বা কোথাও অন্যান্য প্রেসিপিটেশন হয়, ঠিক আছে। তো এই হলো বার্জারেনের একটা সিম্পল প্রসেস অফ মানে প্রেসিপিটেশন, রেইনফল, মানে কীভাবে ক্লাউড ফর্মেশন হয়, কীভাবে প্রেসিপিটেশন হয়। উনি জাস্ট এক দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন। উনি বলেছেন 5 ডিগ্রি টু 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একটা ক্লাউড আইস পার্টিকেলসে পরিণত হয়,
প্লাস উনি বলেছেন কোলাইসেন্স প্রসেস। কোলাইসেন্স প্রসেসের মাধ্যমে লার্জ ক্লাউড মিন্স আইস পার্টিকেল স্মল আইস পার্টিকেলসকে ক্যাপচার করে। ঠিক আছে, তো এই কথাগুলো উনি বলেছেন। তো উনি এটাও বলেছেন যে একটা ক্লাউড কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত না সে ড্যান্স হবে, সে কন্টিনিউ রাইজিং হবে, এবং একটা সার্টিন টেম্পারেচার, উনি টেম্পারেচারটাকে এটাই মেনশন করেছেন। তো টেম্পারেচার আরও বেশি হতে পারে, -40 হতে পারে, -10 হতে পারে। এটা নিয়ে অনেক ক্লাইমেটোলজিস্টের মধ্যে মতবিরোধ দেখা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে টর বার্জনের থিওরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আগামী দিন আমি আরেকটা নতুন টপিক নিয়ে ফিরবো। থ্যাংক ইউ।